স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অস্ত্রবিরতির তোয়াক্কা না করে গাজায় ফের হামলা ইসরায়েলের। একদিনে ৩ শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি। যুক্তরাষ্ট্রকে জানিয়ে এই অভিযান, দাবি হোয়াইট হাউসের। ছাত্র জনতার ঐক্য বা ন্যাশনাল আজাদি মুভমেন্ট হতে পারে ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম। আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ, পরে বাড়ানো হবে পরিসর। একটা প্ল্যাটফর্মের অভাব আমাদের অনুভূত হচ্ছে, যে প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে। প্রাইভেট ইউনিভার্সিটি, নারী, মাদ্রাসা, তারপরে শ্রমিক, দিনমজুর, ভিন্ন ধর্মাবলম্বী সবার সাথে কিন্তু আমরা আলাপ করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের 289 নেতাকর্মীর সাময়িক বহিষ্কার, 9 শিক্ষক বরখাস্ত। আনুষ্ঠানিকভাবে খুলল দেশের বৃহত্তম যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগের নতুন সম্ভাবনা, উচ্ছ্বসিত স্থানীয়রা। রেল সেতুটা উদ্বোধন করে আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। রেল সেতুটি চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত। ধর্ষণ মামলার দীর্ঘসূত্রতায় শাস্তি হয় না 95% আসামি। নানা জটিলতায় মামলা ঝুলে থাকে বছরের পর বছর। ডিএনএ ল্যাবগুলো আধুনিক করার পরামর্শ। নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরো অন্যান্য ধরনের কাজ করা যায়, সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। এবার রমজানে বদলে গেছে বাজার পরিস্থিতি, মিলেছে কর ছাড়ের সুফল। কঠোর তদারকির ফলে মূল্য বৃদ্ধির প্রবণতা তৈরি হয়নি বলছেন দোকানিরা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কাই করল না ইসরায়েল। আবারও ভয়াবহ আগ্রাসন চালিয়েছে গাজায়। সিরিজ বিমান হামলায় প্রাণহানির শিকার 3 শতাধিক ফিলিস্তিনি। গাজা সিটি, দের আল বালা, খান ইউনিস, রাফা সহ কয়েকটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় হয় বোমাবর্ষণ। হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। প্রয়োজনে আবারও স্থল অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছে। গভীর রাতে মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ গাজায়। গাজা সিটি, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে একযোগে বিমান হামলা। টার্গেট ঘনবসতিপূর্ণ এলাকাগুলো। আবারও সেই দৃশ্য, আবারও হাহাকার, প্রাণহানি, আহতদের আর্তচিৎকারে নারকীয় পরিস্থিতি গাজা উপত্যকায়। প্রতিবেশীর পরিবারের প্রায় সবার মৃত্যু হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের গায়ের উপর ভেঙে পড়েছে বাড়িঘর। জড়ো করা হচ্ছে একের পর এক মরদেহ। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। ধুকে ধুকে চলা হাসপাতালগুলোয় আহতদের ভিড়। নেই প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। আহতদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান গাজার হাসপাতাল পরিচালকের। দখলদাররা ভয়াবহ ম্যাসাকার চালিয়েছে বিভিন্ন এলাকায়। অঙ্গহানি, দগ্ধ, মাথায় গুরুতর আঘাত নিয়ে শত শত রোগী এসেছে। এমনিতেই 22টির বেশি হাসপাতাল ধ্বংস, মাত্র 7টিতে কোনো রকমে কাজ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, গাজার আহতদের বাঁচান। তেল আবিবের দাবি, হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে চালানো হয়েছে অভিযান। আইডিএফের অভিযোগ, নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। তাদের ঠেকানোই লক্ষ্য। যতদিন প্রয়োজন অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। দিয়েছে স্থল অভিযান শুরুর ইঙ্গিত। ডরথি স্ট্রিন, যমুনা নিউজ। এদিকে গাজায় চলমান অভিযানে হামাসের এক জ্যেষ্ঠ নেতার মৃত্যু হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গণমাধ্যম।
নিহত ওই হামাস নেতার নাম মাহমুদ আবু ওয়াতফা। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে মঙ্গলবারের অভিযানে হামাসের 5 সিনিয়র নেতার মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত করেনি হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জানান, গাজায় সবশেষ অভিযান শুরুর আগে ট্রাম্পের সাথে আলোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বলেন, ট্রাম্প আগে স্পষ্ট করেছেন হামাস, হুতি, ইরান সহ যারাই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে গুনতে হবে চড়া মাশুল। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং দেশটির সমর্থিত প্রক্সি গ্রুপগুলোর, এ মন্তব্যও করেন হোয়াইট হাউস মুখপাত্র। শত্রুদের প্রতি বিন্দু মাত্র দয়া দেখানো হবে না, এই হুমকি দিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ইসরায়েলের বিমান বাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে। শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না আমরা। স্পষ্ট করতে চাই, সব জিম্মিকে বাড়ি না ফেরানো পর্যন্ত থামবে না ইসরায়েল। নিরাপত্তা পরিষদ যদি যুদ্ধ বন্ধ করতে চায়, তবে তাদের এটাও নিশ্চিত করতে হবে যে জিম্মিরা বাড়ি ফিরছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, এমনটা জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটা জানান তিনি। বলেন, দেশ বর্তমানে ভালো আছে, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই, এ মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে খাদের কিনারায় ছিল বাংলাদেশ, এখন সেখান থেকে উত্তরণ ঘটেছে। উপদেষ্টা আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর তালিকায় বা এলডিসিতে উত্তরণ গৌরবের। 2026 সালেই এলডিসিতে উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মাঝে কোনো সমস্যা হলে পরিস্থিতি বিবেচনা করে তার সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজনৈতিক দল নিবন্ধনের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে ওই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিবাদীদের আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে গত 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আইনে উল্লেখ রয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলা ও 22 জেলায় দলের কমিটি থাকতে হবে। রিটকারীর আইনজীবী বলেন, পার্বত্য 3 জেলায় 20টি উপজেলা রয়েছে, যে কারণে পাহাড়ি জনগোষ্ঠী আগ্রহী হলেও রাজনৈতিক দল নিবন্ধন করতে পারবে না। এটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না, এবং এমনকি 72-এর যে সংবিধান এটার সাথে যায় না, পিআরওর সাথে যায় না। যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী। এইটা এর আগে আর্মিরা করছিল, আওয়ামী লীগ করছিল, কিন্তু এই সরকার এটা করতে পারে। নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে আমরা রিট মামলাটি করেছি এবং রুল জারি হয়েছে। ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম হতে পারে ছাত্র জনতার ঐক্য অথবা ন্যাশনাল আজাদি মুভমেন্ট। পাশাপাশি আরও কিছু নাম নিয়েও আলোচনা চলছে। নতুন এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 2 সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। শুরুতে ছোট আকারের আহ্বায়ক কমিটি দিয়ে এপ্রিলেই যাত্রা শুরু করবেন তারা। নতুন প্ল্যাটফর্ম নিয়ে 2 উদ্যোক্তার ভাবনা জানাচ্ছেন শাকিল হাসান। জুলাই অভ্যুত্থান তরুণদের রাজনৈতিক ভাবনার জগতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। পুরনো কাঠামোকে ঝেড়ে ফেলে নতুন বন্দোবস্তের আলোচনা চলছে সেই আগস্ট থেকেই। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেপ্টেম্বরে তৈরি করেন জাতীয় নাগরিক কমিটি।
এর প্রায় 6 মাস পর তাদের বড় অংশ মিলে তৈরি করেন রাজনৈতিক দল এনসিপি। সেখানে অবশ্য সবাই যাননি। যারা যাননি তাদের মধ্যে আন্দোলনের গুরুত্বপূর্ণ দুই নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত, দুজনেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তাদের কাছেই জানতে চাই নতুন প্ল্যাটফর্ম তৈরির কারণ। একটা প্ল্যাটফর্মের অভাব আমাদের অনুভূত হচ্ছে, যে প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে, প্রেশার দিবে। ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডিসিশন মেকিংয়ের জন্য যে গঠনতান্ত্রিক নিয়ম পদ্ধতি এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই কয়েকটা জায়গায় ক্লারিফিকেশনের জায়গায় আমি হতাশ হয়েছি, আমি স্যাটিসফাইড হতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি আর ওই নতুন পার্টিতে যুক্ত হইনি। ছাত্র শিবির থেকে উঠে আসা দুই নেতার সামনে জামায়াতে ইসলামীতে যাওয়ার সুযোগ থাকলেও তারা বেছে নিয়েছেন নতুন বন্দোবস্তকে। জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, সে পলিটিক্যাল ফিলোসফিটা মানে ইসলাম বেসড, কিন্তু আমরা এখানে সুনির্দিষ্ট ধর্মীয় কোনো আইডিওলজির উপরে দাঁড়িয়ে নেই। আমরা বরং সকল ধর্মের মতের পথের মানুষকে নিয়ে একটা মানে উদার মানবিক বাংলাদেশের মানে সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যের একটা ন্যায়সঙ্গত একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা মধ্যমপন্থী রাজনীতি করতে চাই। আমরা এটাকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। সেইখান থেকে যদি জনগণের রেসপন্স, চাহিদা, ডিমান্ড তৈরি হয় সেই আলোকে বলা যাবে, কিন্তু আমাদের প্রাইম ফোকাস কিন্তু এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করা। জুলাইয়ের যে স্পিরিট আছে এটার ভ্যানগার্ড হিসেবে কাজ করা। শুরুতে ছোট আকারে আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করবে নতুন প্ল্যাটফর্মটি, পরে বাড়ানো হবে পরিসর। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাতে খোঁজা হচ্ছে অফিস। সব জাতি ধর্মের জন্য উন্মুক্ত থাকবে নতুন এই প্ল্যাটফর্ম। শিবির করেছি আমরা, এটা যেমন একটা পরিচয়, এর চেয়েও বড় পরিচয় কিন্তু হলো আমরা এই অভ্যুত্থানে লড়াই অংশগ্রহণ করেছি, শিবিরও এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তা আমরা কিন্তু এই লড়াইয়ের সমস্ত পক্ষকে এঙ্গেজ করতে চাই। সেখানে আমি বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি, নারী, মাদ্রাসা, তারপরে শ্রমিক, দিনমজুর, ভিন্ন ধর্মাবলম্বী, শিবির, ছাত্রদল, সবার সাথে কিন্তু আমরা আলাপ করতেছি। আমাদের সাথে যারা এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে সবার কাছ থেকে মতামত নিচ্ছি। তো ওইখানে কিছু কিওয়ার্ড আসছে, যেমন ইনসাফ বা ন্যায্যতা বা জাস্টিস, এটা একটা। তারপরে হচ্ছে একটা কিওয়ার্ড আসছে আজাদি, আমরা যেই মানুষের মুক্তির বা স্বাধীনতার কথা বলছি সেটা। দুর্বল হতে থাকা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে বলে জানান উদ্যোক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 289 নেতাকর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদত দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত 9 শিক্ষক এবং 2 কর্মকর্তা। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত 3টা নাগাদ ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ মিলেছে। বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সাময়িক বরখাস্ত করেছে, তাদের ব্যাপারে অতি দ্রুত মামলা করবে। এই সিদ্ধান্তই দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে সামনের কখনো এরকম ধরনের ঘটনা কেউ ঘটাতে আর সাহস না পায়। এ বিষয়ে আরও জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। যাদের সাময়িক বহিষ্কার করা হলো তাদের তালিকা কি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে? আর এই শাস্তির বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে, তাদের কি অভিমত?
সোহার, আসলে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রশাসনিক ভবন রয়েছে সেখানে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে যেটা জানিয়েছেন যে তাদের যে নামের তালিকা সেটি এখনো প্রকাশ করেননি, তবে তারা কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এর মধ্যে 289 জন শিক্ষার্থী এবং 9 জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন বা এই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। এর ভিতরে আরো 10 জন শিক্ষকের নাম রয়েছেন যারা এই জুলাইয়ের ঘটনা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত এমন সন্দেহ করে তাদের ব্যাপারে কিন্তু তদন্ত কমিটিও গঠন করেছেন। যে তদন্ত কমিটি স্ট্রাকচারাল কমিটি সেটি গঠন করেছেন, সেই কমিটির প্রতিবেদনের পরেই কিন্তু সিদ্ধান্ত দেয়া হবে। আমরা কিন্তু এই যে সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন, এই বিষয়ে নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে। তারা যেটা জানিয়েছেন, তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে দৃশ্যমান কোনো বিচার হতে চলেছে কোনো একটি ন্যাক্কারজনক ঘটনার, এর জন্য কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বেশ খুশি আনন্দ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এভাবে যদি ধারা অব্যাহত থাকে তবে অনেক অন্যায় কমে যাবে, এমনটি কিন্তু বলছেন তারা। সোহার, ধন্যবাদ দীপু আপনাকে। আনুষ্ঠানিকভাবে খুলল যমুনা রেল সেতু। পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে অতিথিদের নিয়ে সোয়া 12টায় পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জে সায়দাবাদ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি বিশেষ ট্রেন। মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে সায়দাবাদ স্টেশনে পৌঁছায় ট্রেনটি। এদিকে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজন হয় অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। দেশের বৃহত্তম এই রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের সাথে রাজধানীর রেল যোগাযোগ আরও মসৃণ হবে। আগে যমুনা সেতু পার হতে সব মিলিয়ে ট্রেনের সময় লাগতো 8 ঘন্টা থেকে 40 মিনিট। নতুন এই রেল সেতুতে সময় লাগছে মাত্র 3 মিনিট। সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে ট্রেন। সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে। যমুনা রেল সেতুর পশ্চিম প্রান্তে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, উত্তরবঙ্গে ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণে কতটা ভূমিকা রাখবে এই সেতু এবং এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে সবটুকু জানতে চাই। সোহার, আসলে অনেকটাই খুশির সংবাদ সিরাজগঞ্জের মানুষের জন্য এবং উত্তরবঙ্গের মানুষের জন্য, কারণ তাঁত শিল্পে সমৃদ্ধ ভরা সিরাজগঞ্জ জেলা এবং কৃষি নির্ভরশীল উত্তরবঙ্গের কিন্তু মানুষের জন্য আসলে ভাগ্যের একটি নতুন দুয়ার কিন্তু আজকে খুলে গেল। তারা কিন্তু আসলে এই রেল সেতুটি উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যের কিন্তু নতুন একটি দুয়ার উন্মোচন হলো। কথা বলবো এখানকার তিনি চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি রয়েছেন তার সাথে। আসলে এই সেতুটি উদ্বোধনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের মানুষের জন্য, ব্যবসায়ীদের জন্য কতটা সুফল বয়ে আনবে মনে করছেন? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আসলে আজকে যমুনা রেল সেতু উদ্বোধন হলো, আমরা অবশ্যই এটার সুফল অনেকটাই পাবো। কারণ হলো যে সময় কিন্তু অনেক কম লাগে। আমি ট্রেনে করে এসেছি, মাত্র 3 মিনিটের মধ্যেই কিন্তু এখানে চলে এসেছি। আগে কিন্তু 25 থেকে 30 মিনিট লাগতো, এটা লাগছে না, কম সময় লাগবে। আর ব্যবসা বাণিজ্যের জন্য অনেক দ্বার উন্মোচন হবে, কারণ এখানে 38টি ট্রেন চলবে, আমি শুনেছি আরও চলবে। তো মালবাহী ট্রেনও চলবে। মালবাহী ট্রেনগুলি আসলে সেখানে কিন্তু পণ্য আসবে এই মালবাহী ট্রেনে, এবং অন্য যানবাহনে যেমন খরচটা বেশি হয়, এই ট্রেনে আসলে কিন্তু এটা কম খরচ হবে। কম খরচ হলে কিন্তু আমরা এই সুবিধাটা পাবো, তাহলে পণ্যের মূল্য কিন্তু কমে যাবে। আমাদের এখানে ইকো পার্ক আছে, শিল্প পার্ক আছে, এগুলোকে এখানে কিন্তু শিল্প কলকারখানা স্থাপন হবে। এই শিল্প কলকারখানায় কিন্তু র ম্যাটেরিয়াল আনতে কিন্তু অনেকটাই কম খরচ হবে, এবং কম খরচ হলে আমাদের পণ্যর মূল্যও কিন্তু কমে যাবে। আর যেহেতু ট্রেনটা কিন্তু একটা নিরাপদ ভ্রমণ, এই নিরাপদ ভ্রমণের কারণেও কিন্তু এটা আমরা একটা সুবিধা পাবো। আর বেশি ট্রেন চলাচল করবে এই সেতু হওয়ার কারণে, মানুষ চলাচলটাও বেশি করবে, এই সুবিধাটাও আমরা পাবো। অনেকটাই সুফল পাওয়া যাবে। অর্থাৎ সিরাজগঞ্জ সহ নয়, আপনাদের তাঁত শিল্পে সমৃদ্ধ ভরা এই সিরাজগঞ্জ জেলায় এই পণ্যগুলো নিতে কিন্তু অনেকটাই খরচ হয়ে যেত সেই দূর দূরান্তের যারা পাইকারি আসতো তাদের। এখন কিন্তু তারা ট্রেনে চলাচল করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তাদের যাত্রী অর্থাৎ তাদের যে ভাড়া সেটা কিন্তু অনেক কমে যাবে, পণ্যের দামও কিন্তু অনেকটা কম থাকবে। একই সাথে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত সবজিগুলো এখানে উৎপাদন করা হয় সেই সবজি কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে এই ট্রেনের মাধ্যমে যেতে পারবে, এবং সেখানে পণ্যের যে দাম এবং পরিবহন খরচ সেটা অনেকটা কমে যাবে। অর্থাৎ নতুন উন্মোচন কিন্তু হলো এই উত্তরবঙ্গ সহ পুরা সিরাজগঞ্জের। কারণ এখানকার যে পণ্যগুলো যাবে, এখানকার ব্যবসা বাণিজ্যের যে সমস্ত সুফল তারা কিন্তু সবই পাবে এই অঞ্চলের মানুষ এই ট্রেনের চলাচলের মধ্যে দিয়ে। সোহার, রুবেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি ও এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সাথে একজন সমাজসেবা অফিসার নিয়োগেরও আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব স্থান থেকে ভুক্তভোগী এবং তার পরিবারের ছবি সরিয়ে ফেলার পূর্ব নির্দেশ আবারও বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে। ধর্ষণের মতো অপরাধ কমাতে ব্যাপক প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। শিশু ধর্ষিত হয়েছিল সেই ঘটনায় একটি রুল এবং ডিরেকশন দিয়েছিলেন। আজকে আমরা একই বেঞ্চে কয়েকটি দরখাস্ত জমা দিই। অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন। মাগুরা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। দীর্ঘসূত্রতায় প্রায় ৯৫% আসামির শাস্তি হয় না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়। পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় বেশিরভাগ মামলা বছরের পর বছর ঝুলে থাকে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। অপরদিকে ডিএনএ ফলাফলের উপর পুলিশ প্রতিবেদন নির্ভর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জটিলতা এড়াতে ডিএনএ ল্যাবগুলোকে আরও আধুনিক করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলেরই এক শিক্ষককে। আদালত চত্বরে যাকে বেদম প্রহার করে স্থানীয়রা। এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই মামলার তদন্ত ও কবে নাগাদ বিচার শুরু হতে পারে সেটা জানতে সরেজমিন ঠাকুরগাঁয়ে যায় যমুনা টেলিভিশন। জেলা হাসপাতালে হয় ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা। সেখানকার চিকিৎসকরা বলছেন এরই মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। ভ্যাজাইনাল সোয়াব অ্যানালিসিস পরীক্ষা সেটার রিপোর্টও আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল, সেটাও আমরা দিন দুয়েকের মাঝে পেয়ে যাই। এই অংশটুকু আমাদের বেশ তাড়াতাড়ি হয়, কিন্তু ডিএনএ প্রোফাইলিংয়ের যে অংশটুকু সেটা আসলে অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে, কারণ ওখানে আমাদের যে পরিমাণ যে মামলা বা যে পরিমাণ তার চেয়ে সেই পরিমাণ হয়তো কর্মদক্ষতা কম। মামলাটির বিচার শুরুর বিষয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জানান বিষয়টি নির্ভর করে পুলিশ প্রতিবেদনের উপর। এই মামলায় পুলিশ যদি এটার আইনের এই বিধানটুকু অনুসরণ করে ওনারা 15 কার্যদিবসের মধ্যেই ওনারা তদন্ত প্রতিবেদনটা দিয়ে দিতে পারে। তদন্ত প্রতিবেদনটা দিলেই এই মামলাটা বিচারের জন্য আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে চলে আসবে। পুলিশ বলছে চাইলে একদিনেই প্রতিবেদন দেওয়া সম্ভব, কিন্তু তার আগে ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া জরুরি। মেডিকেল সার্টিফিকেট আছে, এমসি যাকে বলে, তারপরে ডিএনএ টেস্টের বিষয় আছে। এগুলো প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত পাবো আমরা তত দ্রুত পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আর তদন্ত কার্যক্রম দ্রুতই চলছে, এখানে কোনো গ্যাপ যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে ঠিক কতদিন সময় লাগতে পারে সিআইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানালেন কোনো ক্ষেত্রে 1 মাসও লেগে যায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে। আমার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যতটুকু সময় লাগে সেটা তো ভাই আমাকে দিতেই হবে। তারপর প্রায়োরিটি বেসিসে কোনো সেনসিটিভ মামলা হলে ওইটার কাজ আমরা আগে শুরু করে থাকি। ঢাকার পাবলিক প্রসিকিউটর জানান দেরি হলে অধিকাংশ মামলারই সাক্ষী পাওয়া যায় না, নষ্ট হয় আলামত, ফলে আসামি সাজা পাওয়ার পরিবর্তে খালাস পায়। আমাদের দেশে তো ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী নেওয়ার ব্যবস্থা আছে, ডিজিটাল সাক্ষী ব্যবস্থাটা এখানে আনতে হবে। এখানে একটা জবাবদিহিতা আনা উচিত আমি মনে করি সবাইকে। এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে একটা মনিটরিং স্কিম করা উচিত, যেখানে একজন আমাদের আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হেড করে, একজন পুলিশের কর্মকর্তাকে সদস্য করে, আর একজন প্রসিকিউটরকে রাখা উচিত। দেশের ডিএনএ ল্যাব চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শরীফ আখতারুজ্জামানের হাত ধরে। তিনি বলেন ডিএনএ রিপোর্ট দ্রুত পেতে হলে ল্যাবগুলোর সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের উচিত প্রথমে যে দুটো ল্যাব আছে সেই দুটো ল্যাবের দিকে নজর দেওয়া, অ্যাট দ্য সেম টাইম ম্যান পাওয়ার বাড়ানো, নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও অন্যান্য ধরনের কাজ করা যায় সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। আর বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো যেতে পারে বলে মনে করেন আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে সেগুলোর দুর্বলতার আরেকটি জায়গা হচ্ছে আপোষ করা। আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটররা বলছেন মামলা চলাকালীন সময়ে আসামি এবং বাদী দুপক্ষই আপোষ করে ফেলে এবং দুপক্ষের কেউই পরবর্তীতে আর আদালতমুখী হন না, ফলে
বছরের পর বছর ঝুলতে থাকে মামলাটি। তাই এই আপোষ করার বিষয়ে আইনে স্পষ্ট করে বলা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংগঠিত গুমের ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে সেটির মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি গত 15 মার্চ থেকে কার্যকর হয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য 30 জুন পর্যন্ত সময় পাবেন। 5 সদস্যের এই কমিটির 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এ নিয়ে 2 মেয়াদে সময় বাড়ানো হলো। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2। দুপুরে কামরাঙ্গীর চরে 2টি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। তবে পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় একটি থেকে 50,000 এবং অন্যটি থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদকে সামনে রেখে সেমাইয়ের চাহিদা বাড়ে, কিন্তু নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের কারণে হুমকিতে পড়ে জনস্বাস্থ্য। জরিমানার বিষয়টি প্রতীকী উল্লেখ করে তিনি বলেন, কারখানা মালিকদের সচেতন করার চেষ্টা চলছে। জানানো হয়, রমজানের বাকি সময় চলবে এই অভিযান। রমজানে বাজারে চড়া দর নিয়ে পরিচিত চিত্র এবার অনেকটাই পাল্টে গেছে। নেই ক্রেতাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দোকানি ও ক্রেতারা বলছেন, রোজার বাজার নিয়ে সরকারের হোমওয়ার্কের সুফল মিলেছে। আমদানির সময় হাতে রেখেই কমিয়ে দেয়া হয় অনেক পণ্যের শুল্ক কর। সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তৎপরতায় পকেট কাটতে পারেনি সিন্ডিকেট। তবে বেগুন, লেবু ও সয়াবিন তেলের পাশাপাশি অস্বস্তি তৈরি করেছে চালের দাম। প্রতি বছর রমজান মাস এলেই যেন বাড়তি খরচের শঙ্কায় থাকেন সবাই। রোজার আগে থেকেই প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম চড়ে যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অতি মুনাফা লিপ্সার কাছে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা। তবে এবছর রমজান মাসে ব্যতিক্রমী চিত্র দেখছেন ক্রেতারা। এবার আর রমজানে পণ্যের দাম চড়েনি, বরং মাসখানেক আগে উচ্চ মূল্যে থাকা বেশ কিছু পণ্যের দাম রোজার শুরুতেই কমেছে। এতে সন্তুষ্ট সীমিত আয়ের ক্রেতারা। ব্যবসায়ীরা একটা না একটা পণ্য নিয়ে তারা সিন্ডিকেট করার চেষ্টা করতো। সরকার চাইছে বাংলার জন্য, কিন্তু এবার কোনো আল্লাহর রহমতে কোনো কিছু নিয়ে খুব সহনীয় আছে। ভ্রাম্যমাণ আদালত যারা আছেন তারা যথেষ্ট পরিমাণ তৎপর এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে। গত বছরের রোজার সময়ের সাথে এবারে তুলনা করলে দেখা যায়, চাল ছাড়া প্রায় সব ধরনের পণ্যের দাম কমেছে। মৌসুম না থাকায় বরাবরের মতো বেগুন আর লেবু নিয়ে এবারও আছে অস্বস্তি। তবে রোজার আগে সবজির দাম নিয়ে দুশ্চিন্তা ছিল না। শীতে মিলেছে ভরপুর আবাদ, তাই নিম্নবিত্তের পাতেও এবার শাকসবজি ছিল পর্যাপ্ত। এবার আপনার সিজন টাইম, এই জন্য দাম কম। আপনার পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা সবজিগুলো অনেক আবাদ এবার সিজন টাইমেই আমাদের রোজাটা শুরু হয়েছিল। এই জন্য আমরা যে বাজারে খুব ভালো সাপ্লাই মধ্যে দিতে পারছি। আলু আর পেঁয়াজ নিয়ে গত বছর মানুষ নাকানি চুবানি খেয়েছে। এবার অন্যান্য খাদ্যপণ্যের সাথে এই 2 পণ্যের দামে ছিল দারুণ স্বস্তি। এ কারণে 23 মাস পর ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নেমে যায় এক অঙ্কের ঘরে। দোকানীদের অভিমত, কঠোর তদারকির ফলে রমজান এলেই বাজারে মূল্য বৃদ্ধির যে প্রবণতা তৈরি হয়, এবার তা হয়নি। রমজান মাসে বেশি ব্যবসা করব, যার কারণে বেশি মুনাফা করতে গিয়ে সিন্ডিকেট করে ফেলাইছে। এবার সেটা ছিল না। এভরিথিং এবার রমজানের সব কিছুই আপনার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। যে একটা হু করে যে বাড়তো, এই বাড়াটা এই বছর ছিল না। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়াতেও নেওয়া হয় উদ্যোগ। রোজার আগেই চিনি, সয়াবিন তেল, ছোলা, খেজুর সহ 9 ধরনের পণ্যের শুল্ক ছাড়ে 20 থেকে সর্বোচ্চ 85% পর্যন্ত আমদানি বাড়ে। ব্যবসায়ীরা বলছেন, এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। পর্যাপ্ত সরবরাহ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, যার কারণে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নাই। বাজার সীমিত আছে, মানে স্থিতিশীল আছে, কারণ এখন আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে, যার কারণে বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই সরকার তো কোনো সিন্ডিকেট রাখেনি, প্রচুর পরিমাণ আমদানি আছে বলে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে। রোজার শুরুতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট বেশ ভুগিয়েছে, যদিও সংকট কাটিয়ে এখন সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্রয়লার মুরগির কেজি গত রোজার তুলনায় 10 থেকে 20 টাকা কমে 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস প্রতি কেজি 1100 আর গরুর মাংস 750, যা আগের বছরের তুলনায় 30 থেকে 50 টাকা কম।
মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।